হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিসিএস হিস্ট্রি পিআইকিউ সিরিজের 11 নম্বর ক্লাস নিয়ে। ইতিমধ্যে আমরা 10টা ক্লাস করে নিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডব্লিউবিসিএস হিস্ট্রি যে পিআইকিউ সিরিজের যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা ক্লাসগুলি করে নিও, কারণ সামনে যেসব পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু ইতিহাসের এই ক্লাসগুলি কিন্তু অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, তোমরা কেউ মিস করবে না, ক্লাসগুলি মন দিয়ে করো। আজকে আমরা আলোচনা করব কি, ডব্লিউবিসিএস 2010 সালে যে প্রিলিমস পরীক্ষা হয়েছিল সেখানে ইতিহাস থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ আমরা জানি কি, ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় ইতিহাস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, 50টা মতো প্রশ্ন ইতিহাস থেকে আসে। চলো শুরু করি আমরা দেরি না করে। দেখে নিই যে 2010 সালে ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল বা কেমন ধরনের প্রশ্ন এসেছিল। তোমরা মন দিয়ে ক্লাসটি করো। চলো, প্রথম প্রশ্ন কি আছে, দিল্লি সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হয়ে এবং বিশ্ব বিজয় করতে চেয়েছিলেন? দিল্লি সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ব জয় করতে চেয়েছিলেন, বলো। সঠিক উত্তর হিসেবে কে? আলাউদ্দিন খলজি। ঠিক আছে, কারণ আলাউদ্দিন খলজিকে আমরা কি নামে বলি? দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে আমরা পরিচিত, আলাউদ্দিন খলজি। এবারে কিছু তথ্য আমরা জেনে নেব আলাউদ্দিন খলজি সম্বন্ধে। চলো দেখে নিই আমরা। আলাউদ্দিন খলজির শাসনকাল ছিল কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1296 থেকে তিনি 1316 সাল পর্যন্ত তিনি সাম্রাজ্য বিস্তার করেছিলেন। তার প্রকৃত নাম ও উপাধি কি ছিল? তার আসল নাম ছিল হচ্ছে আলী গুরসব। তিনি নিজেকে সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে ঘোষণা করেছিলেন তিনি নিজেকে। এটা পরীক্ষা আবার আসে। তিনি প্রথম সুলতান যিনি বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থাৎ মার্কেট কন্ট্রোল পলিসি এবং জরুরি অবস্থার জন্য রেশন ব্যবস্থা চালু করেন। তার এই ব্যবস্থা তদারকি করতেন কে? শাহনাই মান্ডি। তাহলে পরীক্ষা আসে কি আসে, যে বলো যে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা বা রেশনি ব্যবস্থা এগুলো কে চালু করেছিলেন? কে করেছিলেন? আলাউদ্দিন খলজি। সেনাবাহিনীতে দুর্নীতি রুখতে তিনি ঘোড়া চিহ্নিত করার জন্য দাগ এবং সেনাবাহিনীদের বিবরণ লিপিবদ্ধ করার জন্য তিনি হুলিয়া প্রথা প্রবর্তন করেছিলেন। তাহলে কি করেছিলেন? তিনি সেনাবাহিনীর দুর্নীতি রুখতে তিনি ঘোড়াকে চিহ্নিত করার জন্য দাগ এবং সৈনিকদের বিবরণ লিপিবদ্ধ করার জন্য তিনি হুলিয়া প্রথা প্রবর্তন করেছিলেন। এছাড়াও তিনি ইকতা প্রথা বন্ধ করে সৈন্যদের নগদ বেতন দেওয়া শুরু করেন। ঠিক আছে, তার সেনাপতি কে ছিলেন? মালিক কাপুর। এটা বারবার পরীক্ষা আসে যে আলাউদ্দিন খলজির সেনাপতি কে ছিলেন? মালিক কাপুর, যিনি হাজার দিনারি নামেও পরিচিত কিন্তু। ওকে, কারণ তাকে হাজার দিনার দিয়ে তিনি কিনেছিলেন। দক্ষিণ ভারত অভিযানে নেতৃত্ব দেন তিনি। দেবলগিরি, ওয়ারাঙ্গল এবং মাদুরাই জয় করেন দাক্ষিণাত্য অভিযানের ক্ষেত্রে। তার শিল্প সাহিত্য কি ছিল? তিনি দিল্লির কুতুব মিনার চত্বরে বিখ্যাত আলাই দরওয়াজা নির্মাণ করেন। তাহলে আলাই দরওয়াজা কি নির্মাণ করেছিলেন? আলাউদ্দিন খলজি, যেখানে লাল বেলে পাথরের চমৎকার কাজ দেখা যায়। এছাড়াও তিনি সিরি ফোর্ট ও জামাত খানা মসজিদ তৈরি করেন। সভাকবি, আলাউদ্দিন খলজির বিখ্যাত সভাকবি বা বিখ্যাত কবি সঙ্গীতজ্ঞ কে ছিলেন? আমির খসরু, যাকে কি বলা হয়? ভারতের তোতাপাখি বা হিন্দুস্তানের তোতাপাখি। ওকে, আমির খসরু তার রাজসভা অলঙ্কৃত করেছিল। আর এই আমরা ডিটেলসে জানলাম কি আলাউদ্দিন খলজি সম্বন্ধে। চলো পরের প্রশ্ন কি আছে, খুতবা। এটা পরীক্ষা এসেছিল, খুতবা কি বলো। এটা 2-3 বার পরীক্ষায় এসেছিল, রিপিটও হয়েছে পরবর্তীকালে। খুতবা কি? খুতবা হচ্ছে কি, সঠিক উত্তর কি হয়ে যাবে? খুতবা হলো শুক্রবারের নামাজের সময় শাসনকর্তা রাজার নামে যে উপদেশমূলক প্রশস্তি পাঠ করত, সেটাই হচ্ছে খুতবা। চলো পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন কি আছে, দিব্য জীবন বা লাইফ ডিভাইন এর লেখককে? দিব্য জীবন বা লাইফ ডিভাইনের লেখককে বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন ডি, অরবিন্দ ঘোষ। শ্রী অরবিন্দের আসল নাম কি ছিল? অরবিন্দ ঘোষ। 1872 সালের 15ই আগস্ট কলকাতায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই বইটি ছিল তিনি 1939 সালে লিখেছিলেন। দি লাইফ ডিভাইন হলো কি শ্রী অরবিন্দ ঘোষের প্রধান দার্শনিক কাজ, যেখানে তিনি আধ্যাত্মিক বিবর্তনের একটি তত্ত্ব উপস্থাপন করেন এবং বইটি কি পৃথিবীতে একটি ঐশ্বরিক জীবনের আবির্ভাবের উপর ভিত্তি করে লেখা। পরের প্রশ্ন, সাইমন কমিশনের নিয়োগ করা হয়েছিল কি কারণে, বা সাইমন কমিশন যে ভারতে এসেছিল সেটা কি কারণে এসেছিল বলো। এর সঠিক উত্তর হিসেবে কি? অপশন এ,
এটি এসেছিল কি ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য। ঠিক আছে, কারণ ওটাও ছিল রিপিটেড প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? বলো। ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? কে করেছিলেন বলো? সঠিক উত্তর হচ্ছে কি লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল? বলো। কার সময় হয়েছিল? লর্ড ক্যানিং এর সময়। এবার মাথা গোলাতে পারে, এই প্রশ্নটা কিন্তু বহুবার রিপিটেড হচ্ছে প্রশ্নটা, যে লর্ড ডালহৌসির সময় কিন্তু একটা জিনিস, অন্য জিনিস হয়েছিল। কি হয়েছিল? লর্ড ডালহৌসির সময় এই বিধবা বিবাহ আইনের ড্রাফট তৈরি করা হয়েছিল, এবং লর্ড ক্যানিং এর সময় কিন্তু এটা পুরোপুরিভাবে পাস হয় আনুষ্ঠানিকভাবে। বিধবা পুনর্বিবাহ আইন প্রবর্তিত হয়েছিল লর্ড ডালহৌসির সময়। ঠিক আছে, প্রবর্তিত মানে কি, এর ড্রাফট তৈরি করা হয়েছিল। মূলত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় এই আইন পাস হয়, এবং লর্ড ডালহৌসি ভারতে প্রথম রেল লাইন স্থাপন করেন, এবং পুনর্গত বিভাগ প্রতিষ্ঠার মতো তার কৃতিত্বের জন্য তিনি পরিচিত। তার শাসনকালে কি হয়েছিল? উডের ডেসপাচ। কার সময়? ডালহৌসির সময়। ঠিক আছে, যাকে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। ঠিক আছে, উডের ডেসপাচকে। চলো পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি কে ছিলেন? বলো। এটাও রিপিটেড প্রশ্ন, বহুবার আসে পরীক্ষা এটা। কে ছিলেন? সি আর দাস। সি আর দাস এবং মতিলাল নেহরু 1923 সালে 1 জানুয়ারি স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। চলো পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী কার লেখা? এটাও রিপিটেড প্রশ্ন। কার লেখা? কলহনের লেখা। ঠিক আছে, রাজতরঙ্গিনী দ্য রিভার অফ কিংস উত্তর পশ্চিম ভারতীয় উপমহাদেশের বিশেষত কাশ্মীরের রাজাদের একটি ছন্দবদ্ধ কিংবদন্তি এবং ঐতিহাসিক কালানুক্রম। এটি সংস্কৃত ভাষায় লিখেছিলেন কি কাশ্মীরি ঐতিহাসিক কলহন, খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে। ঠিক আছে, এখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। আরো কিছু তথ্য আমরা জেনে নিই, যে মেগাস্তিনিস তিনি ছিলেন কি গ্রিক, থেকে এসেছিলেন। তার লেখা বইটার নাম কি ইন্ডিকা। টলেমির লেখা বইটির নাম কি জিওগ্রাফি অফ ইন্ডিয়া। ফাই হেন তিনি চীন থেকে এসেছিলেন, তার লেখা বইটির নাম কি ফোকুওকি। হিয়ংসাং তার লেখা বইটির নাম কি সিইউকি। অলবেরনি লেখা বইটির নাম কি কিতাবুল হিন্দ। মার্কোপোলোর লেখা বইটির নাম কি দ্য বুক অফ স্যার মার্কোপোলো। আর ইবন বতুতা তার লেখা বইটার নাম কি রেহেলা বা কিতাবুল রেহেলা। তিনি এসেছিলেন মরক্কো থেকে। ঠিক আছে, এগুলো পরীক্ষা কিন্তু বারবার আসে। চলো পরের প্রশ্ন, কোন বছর দিল্লি দরবারে ইংল্যান্ডের রানী ভারত সম্রাজ্ঞী রূপে ঘোষণা করা হয়েছিল? এটাও রিপিটেড প্রশ্ন। কবে হয়েছিল? অপশন এ 1876-77 সালে। ওকে, চলো পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন? একবারে সহজ প্রশ্ন, কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে কি অপশন বি ডিরোজিও। 11 নম্বর প্রশ্ন, সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয়? বলো। সঠিক উত্তর হচ্ছে কি অপশন এ বিদ্যাসাগরকে বলা হয়। অসাধারণ কৃতিত্বের কারণে তিনি কলকাতা সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। তাহলে কোথা থেকে পেয়েছিলেন? কলকাতা সংস্কৃত কলেজ থেকে। পরের প্রশ্ন, টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? বলো, কোথায় ছিল? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি শ্রীরঙ্গপত্তনম। টিপু সুলতান মাইসরের শাসক ছিলেন। টিপু সুলতানকে কি বলা হতো? মাইসরের বাঘ বলা হতো। তার পতাকায় কি ছিল? বাঘের ছবি আঁকা থাকতো। তিনি মাইসরের শক্তিশালী শাসক হায়দার আলীর পুত্র ছিলেন। টিপু সুলতান 1782 সাল থেকে 1799 সাল পর্যন্ত মাইসর শাসন করেছিলেন। তিনি ভারতে থাকা ফরাসিদের সাথে সদর্থক সম্পর্ক বজায় রেখেছিলেন, এবং তাদের সাহায্যে তিনি সেনাবাহিনীকে আধুনিক ভাবে সাজিয়ে তুলেছিলেন। ফরাসি সেনানায়ক নেপোলিয়ন বোনাপার্ট টিপু সুলতানের সঙ্গে জোট তৈরি করতে চেয়েছিলেন। শ্রীরঙ্গপত্তমের চুক্তি কার সঙ্গে হয়েছিল? এটা টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের মধ্যে হয়েছিল। ঠিক আছে, তিনি তার রাজধানী শ্রীরঙ্গপত্তমকে রক্ষা করতে গিয়ে তিনি মারা যান। চলো পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছেন? বলো। সঠিক উত্তর হচ্ছে অপশন বি গান্ধীজির সম্বন্ধে। ঠিক আছে, ভারতের অর্ধনগ্ন ফকির বা হাফ নেকেড ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তিনি গান্ধীজির সম্বন্ধে এই মন্তব্য করেছিলেন। কখন করেছিলেন? 1931 সালে গোলটেবিল বৈঠকের সময়
গান্ধীর যে পোশাক এবং ভঙ্গি দেখে চার্চিল তাকে এই উপাধিতে ভূষিত করেছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন। মেগাস্তিনিস কে ছিলেন? বলো, কে ছিলেন? সঠিক উত্তর দেবে কি? সেলুকাসের দূত ছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কত সালে? কত সালে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, 1739 সালে। কর্নালের যুদ্ধ বা ইরানের আফসারিদ রাজবংশের প্রতিষ্ঠাতা নাদির শাহের ভারত আক্রমণের সময় একটি সিদ্ধান্তমূলক বিজয় ছিল। নাদির শাহ 1738 সালে ভারতের দিকে অগ্রসর হন এবং তিনি 1739 সালে মুঘল সাম্রাজ্যের পশ্চিম সীমান্ত যেমন কাবুল, গজনি, লাহোর দখল করেন এবং নাদির শাহ এবং মুহম্মদ শাহের দুই বাহিনী কর্নালের মুখোমুখি হয়। 1739 সালের 13ই ফেব্রুয়ারি কর্নালের যুদ্ধে নাদির শাহ সহজেই মুঘল বাহিনীর চেয়ে সংখ্যায় বেশি এগিয়ে যান এবং যুদ্ধটি 3 ঘন্টার কম সময় স্থায়ী ছিল এবং মুঘল সম্রাট মোহাম্মদ শাহ আত্মসমর্পণ করেন। উভয় শাসক 12ই মার্চ 1739 সালে দিল্লিতে প্রবেশ করেন এবং দিল্লি তার সমস্ত ধনসম্পদ নাদির শাহের কাছে হস্তান্তরিত করেন এবং 1739 সালে ইরানের সম্রাট নাদির শাহ দিল্লি শহর জয় করে এবং দাসত্বে পরিণত করে এবং অপরিমিত পরিমাণ অর্থ তিনি নিয়ে লুটপাট করে নিয়ে তিনি চলে যান। দিল্লি শহরের সম্পূর্ণ অংশ নাদির শাহের সেনাবাহিনী দ্বারা ধ্বংস, লুট এবং লুটপাট করে তিনি করেছিলেন। তিনি আর কি করেছিলেন? নাদির শাহ তার সাথে শাহজাহানের যে নির্মিত কি ময়ূর সিংহাসন এবং যে কিংবদন্তি কোহিনূর হীরা সেটি তিনি নিয়ে পালিয়ে গেছিলেন এবং এছাড়াও তিনি প্রায় 10 মিলিয়ন টাকার সোনা এবং 600 মিলিয়ন টাকার গয়না এবং 6 মিলিয়ন টাকার মুদ্রা তিনি লুট করে নিয়ে গেছিলেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন। কোন বছর ইংরেজদের সঙ্গে রণজিৎ সিং এর অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? একবার সহজ প্রশ্ন এটা, কবে হয়েছিল? সঠিক উত্তর হবে কি 1809 সালে, অপশন বি 1809 সালে। 1809 সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। অমৃতসর সন্ধি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং শিখ সাম্রাজ্যের মহারাজা রঞ্জিত সিং এর মধ্যে একটি সন্ধি। পরের প্রশ্ন, ফতেপুর সিক্রিতে ইবাদতখানা কি ছিল? কি ছিল বলো? সঠিক উত্তর হবে কি অপশন বি, সকল ধর্ম সম্বন্ধে আলোচনার একটা গৃহ ছিল। কে করেছিলেন এটা? এটা আকবর করেছিলেন। ফতেপুর সিক্রিতে ইবাদতখানা ছিল আকবরের দ্বারা নির্মিত একটি প্রার্থনা ও সভাঘর। ফতেপুর সিক্রিতে 1579 সালে মুঘল সম্রাট আকবর দ্বারা নির্মিত হয়েছিল এবং ফতেপুর সিক্রি মুসলিম স্থাপত্যের সর্বোত্তম উদাহরণ। আকবর মুঘল রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক যিনি 1556 থেকে 1606 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। আকবর হুমায়ুনের পুত্র ছিলেন এবং আকবরের স্ত্রীর নাম কি ছিল? যোদ্ধাবাই। চলো পরের প্রশ্ন। কোন বছর রেগুলেশন 17 বিধিবদ্ধ করে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষিত হয়েছিল? কোন বছর হয়েছিল? হয়েছিল কি অপশন এ, 1829 সালে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? এবার সহজ প্রশ্ন, কোন দেশের সঙ্গে হতো? সুমেরের সঙ্গে। ঠিক আছে, কারণ সুমের ভাষা তাকে কি বলতো? মেহুলা বলতো। হরপ্পা সভ্যতা লোকেরা সুমের বা আধুনিক ইরাক বা মেসোপটেমিয়া অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতো। প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেমন মেসোপটেমিয়া কি হরপ্পান সিলমোহর, সেখানকার নথিতে কি মেহুলা, কাদের বলতো? সিন্ধু অঞ্চলের বসবাসকারী মানুষজনকে তারা মেহুলা বলে অভিহিত করত। পরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। আলিগড়ের মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল কত সালে? একবারে সহজ প্রশ্ন, কত সালে হয়েছিল? অপশন বি, 1875 সালে। কে করেছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান করেছিলেন 1875 সালে। ঠিক আছে, যেটা প্রথমে কি ছিল? আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। ওকে, চলো পরের প্রশ্ন। ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী কি হলো কি? বলো, সঠিক উত্তর হবে কি সাংখ্য। সাংখ্য দর্শনকে ভারতীয় দর্শনের প্রাচীনতম শাখা বা মতবাদী গোষ্ঠী হিসেবে গণ্য করা হয়। মুনি কপিলকে এই দর্শনের আদি প্রবক্তা বলা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ভারত ইতিহাসের কোন যুগের লোক ছিল আর্যভট্ট এবং বরাহমিহির? কোন যুগে ছিল? একবার সহজ প্রশ্ন, এটা কোন যুগে ছিল? গুপ্ত যুগে। ঠিক আছে, আর্যভট্ট তিনি ছিলেন গুপ্ত যুগের শ্রেষ্ঠ গণিতবিদ এবং জ্যোতিষবিজ্ঞানী। তার বিখ্যাত কি ছিল? আর্যভট্টীয়তে তিনি প্রথম প্রমাণ দেন যে পৃথিবী তার নিজের অক্ষের
চারপাশে ঘোরে। এবং তিনি আর কি আবিষ্কার করেছিলেন? তিনি শূন্যটা আবিষ্কার করেছিলেন এবং পাইয়ের ধারণা তিনি দিয়েছিলেন। ঠিক আছে? তাহলে আর্যভট্টের কাছ থেকে আমরা কি জিরো অর্থাৎ শূন্য, পাই এবং তার বিখ্যাত গ্রন্থের নাম কি? আর্যভট্ট। আর্যভট্ট বা সূর্য সিদ্ধান্ত। পরের আর কি জানবো আমরা? বরাহমির। তিনি ছিলেন কি? তিনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, অর্থাৎ যার ডাকনাম কি ছিল বা উপাধি কি ছিল? বিক্রমাদিত্য। তার সবাই নবরত্নদের মধ্যে অন্যতম। কে ছিলেন? বরাহমির। তার লেখা বইটির নাম কি? পঞ্চ সিদ্ধান্তিকা বা বৃহৎ সংহিতা। এটাও কি ছিল? জ্যোতিষবিজ্ঞান এবং উদ্ভিদবিদ্যায় তার অবদান এখানেই এই দুটো বইতে তার বর্ণনা করা রয়েছে। চলো পরের প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন। সুলতানি আমলে ইকতা বলতে কি বোঝায়? এটা তো আমরা পড়েছি একটু আগে। ইকতা বলতে কি বোঝায়? কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান। ঠিক আছে? অপশন সি। চলো পরের প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন। শের-ই পাঞ্জাব কাকে বলা হয়? এই প্রশ্নটা কিন্তু কনফিউশন প্রশ্ন। যদি অপশনে রঞ্জিত সিং এবং লালা লাজপত রায় রয় একসঙ্গে থাকে তাহলে কিন্তু প্রশ্নটা কিন্তু কনফিউশন করবে। এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে লালা লাজপত রায়। ঠিক আছে? লালা লাজপত রায় ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বিশিষ্ট নেতা ছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার অসীম সাহস ও তেজস্বী নেতৃত্বের কারণে তাকে শের-ই পাঞ্জাব বা পাঞ্জাব কেশরী বা পাঞ্জাবের সিংহ হিসাবে তাকে অভিহিত করা হতো। এবারে আমরা জানবো কি রঞ্জিত সিং সম্বন্ধে। মহারাজা রঞ্জিত সিং 1799 সালে লাহোরে তার রাজধানী স্থাপন করেন। তিনি পাঞ্জাবের শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং মহারাজা ছিলেন। তাকেও কি বলা হতো? শের-ই পাঞ্জাব বা পাঞ্জাবের সিংহ হিসেবে পরিচিতি বা অভিহিত করা হতো। তার রাজ্য উত্তর পশ্চিমে খাইবার গিরিপথ থেকে পূর্বে শতদ্রু নদী পর্যন্ত বিস্তৃত ছিল। দক্ষিণে থর মরুভূমি এবং উত্তরে কাশ্মীর অঞ্চল তার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তিনি ধর্মীয় গোঁড়ামিতে বিশ্বাস করতেন না। মহারাজা রঞ্জিত সিং শিক্ষিত ছিলেন না, কিন্তু এক চোখে অন্ধ ছিলেন। চলো পরের প্রশ্ন। কে কলকাতায় ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেন? এই প্রশ্নটা বহুবার রিপিটেড হয়েছে। কে করেছিল বলো? এস এন ব্যানার্জি অর্থাৎ সুরেন্দ্রনাথ ব্যানার্জি। চলো পরের প্রশ্ন। নিম্নোক্ত ব্যক্তিগণের মধ্যে কে ভারতের কিছু অংশ দখল করে কি করেছে? তার পূর্বপুরুষদের নামে সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কে করেছিলেন বলো? সঠিক উত্তর হবে কি? অপশন সি, বাবর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। চলো পরের প্রশ্ন। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর স্থাপিত হয়েছিল? কবে হয়েছিল? এবার সহজ প্রশ্ন। কত সালে হয়েছিল? 1835 সালে। লর্ড উইলিয়াম বেন্টিং তাকে ভারতের আধুনিক পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয়। 1829 সালে কি হয়েছিল? সতীদাহ প্রথার বিলুপ্তি হয়েছিল। ওকে। কর্নেল সিমসন দ্বারা তিনি ঠগী প্রথা দমন করেছিলেন। 1830 সালে মহীশূর রাজার পদচ্যুতি এবং তার অঞ্চলগুলি সংযুক্ত তিনি করেছেন 1831 সালে। তিনি ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। 1835 সালে কলকাতায় প্রথম মেডিকেল কলেজ খোলা হয় তার সময়। রঞ্জিত সিং এর সঙ্গে তিনি মৈত্রী চুক্তি স্থাপন করেছেন 1831 সালে। চলো পরের প্রশ্ন। রবার্ট ক্লাইভ বাংলায় দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল কত সালে? বলো। এবার সহজ প্রশ্ন। কত সালে হয়েছিল? 1765 সালে। 1765 সালে 12ই আগস্ট মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এলাহাবাদের চুক্তির মাধ্যমে রবার্ট ক্লাইভ তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যায় দেওয়ানি সত্ত্ব প্রদান করেছিলেন। ওকে। পরের প্রশ্ন। ভারতীয় বিপ্লবীদের জননী রূপে খ্যাত কে ছিলেন? বলো। সঠিক উত্তর হচ্ছে কি? অপশন সি, মাদাম কামা। তিনি 1907 সালে জার্মানির স্টুটগার্টে প্রথম ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করে ইতিহাসে অমর হয়ে আছেন। 30 নম্বর প্রশ্ন। ভারতের রাজত্বকালে কোন রাজকর্মচারীকে বক্সি বলা হতো? বলো। সঠিক উত্তর হচ্ছে কি? অপশন বি, সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে। 31 নম্বর প্রশ্ন। কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হয়েছিলেন? বলো। সঠিক উত্তর হচ্ছে কি? অপশন এ, রয়্যাল টাইটেলস অ্যাক্ট 1876 সালে। 32 নম্বর প্রশ্ন। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? কে করেছিলেন বলো। সঠিক উত্তর হচ্ছে কি? অপশন এ, দাদাভাই নৌরোজি। এটাও রিপিটেড প্রশ্ন। ম্যাক্সিমাম প্রশ্ন যেগুলো পরবর্তীকালে আবার পরীক্ষায় পুনরায় রিপিটেড হয়েছে।
তাই তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো। 1886 সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় অধিবেশনে সভাপতি ছিলেন কে? দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজিকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান, এটা পরীক্ষায় বহুবার এসেছে, হিসেবে তিনি পরিচিত। তিনি ব্রিটেনের হাউস অফ কমন্সের সদস্য হওয়া প্রথম ভারতীয়, এটাও পরীক্ষায় এসেছে। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের তিনি লেখক, যা ব্রিটিশ নীতির কারণে ভারতের অর্থনৈতিক যে ক্ষতির উপর দৃষ্টি নিবদ্ধ করে। 1885 সালে এও হিউম মানে অ্যালান অক্টোম্যান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় ছিল? বোম্বেতে। যার সভাপতি কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি, ওকে, বা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। চলো পরের প্রশ্ন। স্কুল বুক অফ সোসাইটি বা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এটাও রিপিটেড প্রশ্ন। কে করেছিল? অপশন ডি, ডেভিড হেয়ার। 1817 সালে কলকাতায় শিক্ষার প্রসারে এবং পাঠ্যপুস্তক সরবরাহের উদ্দেশ্যে ডেভিড হেয়ার এটি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন। শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন? কে হয়েছিলেন বলো? সঠিক উত্তর হবে কি? লর্ড মেয়ো বা মায়ো। ঠিক আছে। 1872 সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে সেলুলার জেল পরিদর্শন করার সময় তিনি আততায়ীর হাতে নিহত হন। শের আলী আফ্রিদি নামক একজন কয়েদি তাকে ছুরি আঘাত করেছিল। ঠিক আছে, এটা অনুমান করা হয়। এবারে কিছু তথ্য আমরা জেনে নিই লর্ড মেয়ো সম্বন্ধে। তিনি ভারতের ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আর্থিক বিকেন্দ্রীকরণ প্রবর্তন করেন, এটা পরীক্ষায় এসেছিল। ভারতের পরিসংখ্যান সমীক্ষা পরিচালনা করে। কৃষি ও বাণিজ্য বিভাগ প্রতিষ্ঠা করেছেন তিনি এবং কারাগারে তাকে হত্যা করা হয়। কারাগারে হত্যা হওয়া একমাত্র ভাইসরয়। লর্ড হার্ডিঞ্জ তিনি ভারতের ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার আমলে কি হয়েছিল? বঙ্গভঙ্গ রদ হয়েছিল, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এবং কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়েছিল কার সময়? লর্ড হার্ডিঞ্জের সময়ে, 1911 সালে। 1915 সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় আইন পাস হয়েছিল, যার দ্বারা পণ্ডিত মদন মোহন মালব্য তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ এটি, লর্ড হার্ডিঞ্জের শাসনকাল। লর্ড মিন্টো তিনি ভারতের ভাইসরয় হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। তার সময় হয়েছিল কি? স্বদেশী আন্দোলন হয়েছিল। মুসলিম লীগ স্থাপিত হয়েছিল তার সময় 1906 সালে। সুরাট বিভাজন হয়েছিল 1907 সালে। মরলে মিন্টো সংস্কার হয়েছিল তারই সময় 1909 সালে। সংবাদপত্র আইন 1908 সালে তার সময় হয়েছিল, পাস হয়েছিল। তিনি ভারতের সাম্প্রদায়িক যে নির্বাচন এর জনক বলা হয়, কাকে বলা হয়? লর্ড মিন্টোকে। আলিপুর বোমা মামলা 1908 সালে তার সময় হয়েছিল এবং 1909 সালে ভারতীয় পরিষদ আইন পাস হয়েছে তার সময়। লর্ড নর্থব্রুক তিনি ভারতের ভাইসরয় ছিলেন এবং পাঞ্জাবে যে কুকা আন্দোলন হয়েছিল সেটা কার সময় হয়েছিল? লর্ড নর্থব্রুকের সময়। আমি ভাইসরয় এবং গভর্নর জেনারেল বা গভর্নর নিয়ে কিন্তু ক্লাস করিয়েছি, আমি ডিটেল ক্লাস। তোমরা যদি না দেখে থাকো তাহলে ক্লাসগুলো কিন্তু করে নিও ইতিহাসের ডিটেল ক্লাস থেকে। চলো পরের প্রশ্ন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কংগ্রেসের সদস্য ছিলেন যিনি তৎকালীন ভারতীয় জাতীয় ছিলেন না, কে বলো? মানে ভারতীয় জাতীয় নয়, কে? মৌরারজি দেশাই। ঠিক আছে। চলো পরের প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে সংঘটিত হয়েছিল? একবার সহজ প্রশ্ন। কত সালে হয়েছিল? 1919 সালে, পাঞ্জাবে অমৃতসরে। পরের প্রশ্ন। শিবাজির রাজ্যাভিষেক কত সালে হয়েছিল? কত সালে হয়েছিল? সঠিক উত্তরযোগ্য অপশন সি, 1674 খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল কোথায়? রায়গড় দুর্গে। ওকে। পরের প্রশ্ন। বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন বলো? কে ছিলেন? অপশন বি, যতীন্দ্রনাথ মুখার্জি। বাঘা যতীন ছিলেন কে? যতীন্দ্রনাথ মুখার্জির ডাক নাম। তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বিপ্লবী যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তার ডাক নাম ছিল বাঘা, অর্থাৎ বাংলার বাঘ অর্থে ব্যবহৃত হয়। কারণ কি? তিনি ছুরি দিয়ে একটা বাঘকে হত্যা করতে পেরেছিলেন। তিনি একটা ছুরি দিয়ে বাঘকে হত্যা করেছিলেন বলে তাকে বাঘা যতীন বলা হতো। এবং তিনি অনুশীলনী সমিতির সাথে যুক্ত ছিলেন এবং বাংলায় যে বিপ্লবী কার্যকলাপে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ঠিক আছে। চলো পরের প্রশ্ন। নিখিল ভারত হোম রুল লীগ এর প্রতিষ্ঠা কে করেছিলেন? বহুবার এসে প্রশ্নটি। কে করেছিলেন? অ্যানিমেশন। ঠিক আছে। চলো পরের প্রশ্ন। নীল দর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন? এটাও পড়েছি আমরা। কে করেছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে। পরের প্রশ্ন। চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন? কবে করেছিলেন বলো? সঠিক উত্তর হচ্ছে কি? 1921 সালে। ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিস খাঁর অধীনে মঙ্গোলরা ভারত আক্রমণ করেছিল।
ইলতুৎমিশের রাজত্বকাল কত সাল 1211 থেকে 1236। তিনি কে ছিলেন? কুতুবউদ্দিন আইবকের জামাতা ছিলেন এবং একজন তুর্কি দাস ছিলেন। ওকে, এবং দিল্লির দাস বংশের সেই সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন কে? ইলতুৎমিশ। চলো পরের প্রশ্ন, কে প্রথম বাংলার গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন, বা বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বলো? সঠিক উত্তর হবে কি? ওয়ারেন হেস্টিংস। ভারতের অর্থাৎ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। ব্রিটিশ ভারতের প্রথম সরকারি গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, লর্ড মাউন্টব্যাটেন ভারতের ডোমিনিয়ন এর প্রথম হচ্ছে কি গভর্নর জেনারেল ছিলেন, লর্ড মাউন্টব্যাটেন। ভারতের গভর্নর জেনারেল ছিলেন কি যুক্তরাষ্ট্রের কি রাজতন্ত্রের প্রতিনিধি, এবং 1947 সালের পর ভারতের স্বাধীনতার পর ভারতীয় রাষ্ট্রপ্রধানের প্রতিনিধি। চলো, ওয়ারেন হেস্টিংস তিনি কি ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল। পরীক্ষা আসে তার সময় কি হয়েছিল? 1773 সালের 11টি অ্যাক্ট পাস হয়েছিল, এবং গীতার প্রথম ইংরেজি যে অনুবাদ সেটা তার সময় হয়েছিল। লর্ড ওয়েলেসলি তিনি কি করেছিলেন? অধীনতামূলক মিত্রতা নীতি, এটা তিনি চালু করেছিলেন। কি করেছিলেন? অধীনতামূলক মিত্রতা নীতি। লর্ড উইলিয়াম বেন্টিং তার সময় কি ছিল? 1833 সালে যে সনদ আইন বা চার্টার অ্যাক্ট সেটা পাস হয়েছিল, সতীদাহ প্রথা বিলোপ হয়েছিল। ওকে, 1835 সালে যে শিক্ষার ক্ষেত্রে যে আমূল পরিবর্তন বা ইংরেজি ভাষার যে আগমন তার সময় হয়েছিল। লর্ড ডালহৌসি তার সময় কি হয়েছিল? 1853 সালে রেলওয়ে কমিটি গঠিত হয়েছিল। ওকে, টেলিগ্রাফ বা ডাক ব্যবস্থা এবং বিধবা বিবাহের যে পুনর্বিবাহ যে আইন তার যে ড্রাফট লর্ড ডালহৌসির সময় তৈরি হয়েছিল, এবং সত্য বিলোপ নীতি তিনি প্রবর্তন করেছিলেন। চলো পরের প্রশ্ন, খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, মোহাম্মদ আলী এবং সৈকত আলী। ঠিক আছে, খিলাফত আন্দোলন কি? ভারতের একটি প্যান মানে বৃহত্তর ইসলামিক শক্তি। 1919 সালে ব্রিটিশ রাজ্যের সময় ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটি একীকরণের প্রতীক হিসাবে কি উসমানীয় খলিফাকে পুনরুত্থিত করার লক্ষ্যে শুরু হয়েছিল। শওকত আলী এবং মোহাম্মদ আলী যে ভারতে খিলাফত আন্দোলনের কি ছিল? জনক ছিল। নেতারা ভারতীয় স্বাধীনতার জন্য মহাত্মা গান্ধী বা গান্ধীজির অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিল। খিলাফত আন্দোলনের প্রতি গান্ধীজির সমর্থনের বিনিময়ে তারা অহিংসার পথ নিয়েছিল। মানে যারা খিলাফত আন্দোলনে যুক্ত হয়েছিল তারা গান্ধীজির সমর্থনে তারা অহিংসার পথে বা গান্ধীজির সমর্থনে তারা অহিংসার শপথ নিয়েছিল। ঠিক আছে, গান্ধীজির আন্দোলন স্থগিত করা এবং মার্চে 1922 সালে তার গ্রেপ্তার খিলাফত আন্দোলনকে অধিক দুর্বল করে দিয়েছিল। ঠিক আছে, তাহলে ভারতের খিলাফত আন্দোলন কে করেছিলেন? সেটা হচ্ছে শওকত আলী এবং কে? মোহাম্মদ আলী। এইটুকু জানলেই হবে। চল পরের প্রশ্ন, নিখিল ভারতের ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? লালা লাজপত রায়। এটা পরীক্ষায় এসেছিল। চলো পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ রদ কবে হয়েছিল? এখনই জানলাম আমরা কবে হয়েছিল? 1911 সালে, একটু আগে আমরা জানলাম। চলো পরের প্রশ্ন, গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়? কোন আন্দোলন? অসহযোগ আন্দোলন। ঠিক আছে, কোন আন্দোলন? অসহযোগ আন্দোলন। 47 নম্বর প্রশ্ন, অমৃত বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেছিল? কে করেছিলেন? শিশির কুমার ঘোষ। ঠিক আছে, শিশির কুমার ঘোষ। 1868 সালে দুই ভাই শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ দ্বারা অমৃত বাজার পত্রিকা শুরু হয়েছিল। ঠিক আছে, সংবাদপত্রটি রাষ্ট্রদ্রোহের অভিযোগে এবং গণমাধ্যমের বিরুদ্ধে ফাটল দেওয়ার প্রয়াসে 1878 সালে ভারতীয় তৎকালীন ভাইসরয় লর্ড লিটন দ্বারা দেশীয় সংবাদপত্র আইন ঘোষণা হয়। লর্ড লিটন কি করেছিলেন? তিনি সংবাদপত্রের গলা টিপে ধরেছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন, মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগ দিয়েছিলেন বলো? কবে যোগ দিয়েছিল? অক্টোবর 1946 সালে। ঠিক আছে, তাহলে এই ছিল টোটাল 48টা প্রশ্ন। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করবে, কারণ সামনে যেসব পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু এই ক্লাসগুলো অনেক হেল্পফুল হবে। ওকে, কারণ হিস্ট্রি থেকে পরীক্ষাগুলোতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, ডব্লিউসিসি তো আসেই, অন্যান্য পরীক্ষাগুলোতে কিন্তু আসবে। আর অনেক প্রশ্ন আছে যেগুলো প্রত্যেক পরীক্ষায় ডব্লিউসিসি, এমনকি ডব্লিউসিসিও তাই, যেটা যেটা 2001 সালে এসেছে সেটা 2002 বা 3 সালে রিপিটেড হয়েছে। বহু প্রশ্ন বহুবার রিপিটেড হচ্ছে। আর এখান থেকে প্রশ্ন বিভিন্ন যেসব পরীক্ষাগুলো আছে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল যেসব পরীক্ষাগুলো হয়, ক্লার্কশিপ হোক, এই সামনে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে, বা ডব্লিউবি হোক, কেপি হোক বা এসআই হোক, সব পরীক্ষায় কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন
ওখানে কিন্তু কপি করে, হুবহু কপি করে। ঠিক আছে? তাই তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো। আর আর কি দরকার হলে খাতায় নোট করে রাখো, খাতা পেন নিয়ে বসো। আমি পিডিএফ গুলো টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আরেকবার স্টাডি করে নেবে। কিছু পিডিএফ দেওয়া হয়নি, সেটা আজকে রাতে সব পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও এবং খাতা পেন নিয়ে সুন্দর করে নোট করে নিও, আরেকবার পড়ে নিও। তাহলে এখানেই থাক, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো।